নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাকে স্বাগত জানাই আরেকবার। আমাদের আজকের কাহিনী গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজে। আজকের গল্প অভিক সাহার কলমে অপরাধের দাগ। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয়র চরিত্রে দেবাঞ্জন, সুবিনয় চৌধুরী এবং শিবুর চরিত্রে দিব্যেন্দু দাস, পুলক বর্মনের চরিত্রে পার্থ অরণ্যদেব, সমীর চৌধুরীর চরিত্রে শুভ, মেয়ের চরিত্রে নবস্মিতা ব্যানার্জি, পিসির চরিত্রে ইরিনা, কমলা দেবীর চরিত্রে বর্ণালী, রামুর চরিত্রে আমি অভিক, ধীমান বাবুর চরিত্রে দিব্যেন্দু গোস্বামী। তাহলে চলুন শুরু করা যায় আমাদের আজকের নিবেদন, লেখক অভিক সাহার কলমে অপরাধের দাগ। লৌহ কপাটের অন্তরালে থাকবার শখ বোধ করি কারণ নেই, আর সেটা থাকবার কথাও নয়। আর যার নামের পাশে একবার আসামি তকমাটা লেগে যায় প্রলেপের মতো, তাকে সমাজ সহজে মেনে নিতেও পারে না। সামাজিক নিয়ম হয়তো এরকমই। আমরা যতই চেষ্টা করি সমাজের কোনো নির্দিষ্ট পুরাতন নিয়ম নীতিকে পরিবর্তন করবার, কিন্তু দুঃখের বিষয় সেটা ঠিক হয়ে ওঠে না। স্বাধীনতা সংগ্রামী বাদে অন্যান্য জেল ফেরত আসামিরা সমাজের যেন জারজ সন্তান। আদতে তাদের সামাজিক পরিচিতিটা অনেক আগেই অস্বীকারের তহবিলে জমা পড়ে গেছে। রন্ধন শিল্পে খুব একটা নিপুণ না হলেও আপাতত নিজেই রেঁধে বেড়ে খাচ্ছি আর খাওয়াচ্ছি আমার গোয়েন্দা বন্ধু রুদ্রপ্রিয় গিরিকে। নেহাতেই প্রবল খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হতে হচ্ছে, তাই আমাকেই এখন রন্ধন কর্মীর ভূমিকা পালন করতে হচ্ছে। বেশি দিন হয়তো আমাদের আলাপ নেই, কিন্তু তবু তার মুখে মাঝে মধ্যে তার পুরাতন কেস সম্বন্ধে এবং কিছু নতুন অভিজ্ঞতা সম্পর্কে জেনে অদ্ভুত ভালো লাগা কাজ করে। আমার একটা ভাবনা আছে তার এই গোয়েন্দাগিরির উপাখ্যানগুলিকে একটা উপন্যাস কিংবা গদ্যের রূপ দেব। সকালের রান্না সেরে একটু আয়েশ করছিলাম একটি কাব্য সংকলন পড়তে পড়তে। এমন সময় রুদ্রপ্রিয় আমায় বলল, এই বৃশ্চিক, তোমার কি এখন লেখালেখির তেমন কাজ নেই নাকি? আমি হেসে জিজ্ঞেস করলাম, কেন বলো তো? না, আসলে আজ একটা কেসের ব্যাপারে আমায় শহর কলকাতায় চক্কর কাটতে হবে, তাই ভাবলাম তোমায় সঙ্গী করে নি। আমি প্রচন্ড খুশি হয়ে বললাম, তোমার সঙ্গে তোমার কেসের সফরে বেরোতে পারবো এটাই আমার কাছে অনেক। তা বলো, কি কেস? আরে চলোই না, অতি কৌতূহল ভালো না, সবটা জানতে পারবে, একটু সবুর কর। হ্যাঁ, সবুরে মেওয়া নামক একটি জিনিস ফলে, সেটা ঠিক কথা। ঠিক আছে, চলো তবে, কিন্তু কোথায় যাব? রথিন চৌধুরীর বাড়ি, ওয়েলিংটন রোডে। চলো, আর দেরি করো না। কথা মতো আমি আর রুদ্রপ্রিয় বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকের আবহাওয়াটা খুব একটা ভালো নয়, তাই অন্যান্য দিন হলে হয়তো হেঁটেই রাস্তা পার করা যেত, কিন্তু আজ আমাদের একটা ট্যাক্সি ভাড়া করতেই হলো। ট্যাক্সিতে উঠে রুদ্রপ্রিয়কে জিজ্ঞেস করলাম, কেসের ব্যাপারে খানিক তথ্য তো দেওয়া যেতেই পারে নাকি? সে খানিকটা গম্ভীর গলায় বলল, আমি নিজেও বিশেষ কিছু জানি না, শুধু একজন প্রখ্যাত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এতটুকুই জানি। ও আচ্ছা আচ্ছা, তা ওনার নাম কি রথিন চৌধুরী? হ্যাঁ, ভদ্রলোক আজ সকালে গত হয়েছেন। ভোরবেলা উঠে তার ছোট ছেলে দেখেন যে বাবা ছুরি পেটে নিয়ে রক্তের সাগরে শুয়ে আছেন। তখনই সে হইচই লাগিয়ে দেয়। সেখান থেকে পাড়ার লোক, থেকে পুলিশ, এবং তারপর আমি। তাই আমার পক্ষে এর থেকে বেশি বলা সম্ভব নয়। আচ্ছা, বুঝলাম, পারিবারিক হত্যাচক্র তাহলে। আপাতত সেদিকে ইঙ্গিত করা যেতে পারে, না হলে বাইরের খুনির দ্বারা খুন হলে আমার তদন্ত একটু দীর্ঘায়িত হতে পারে। সে তো বটেই। খোলা জানালা দিয়ে বাইরের হাওয়া খেতে খেতে আমরা গিয়ে পৌঁছলাম আমাদের গন্তব্য, অর্থাৎ রথিন চৌধুরীর বাড়ির সামনে। ভাড়া মিটিয়ে যে বড় বাড়িখানায় প্রবেশ করলাম, সেটাকে একটা শোক সভা বলা চলে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে বাড়ির লোক, পাড়ার লোক কাঁদছেন, আর ভদ্রলোকের
গুণগান করছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81, কিন্তু তাতেও একেবারে দিব্যি হেঁটে চলে বেড়াতেন বলে মানুষের একটু বেশি দুঃখ হচ্ছে। বাড়ির বসার ঘরে প্রবেশ করতেই এক ভদ্রলোক এগিয়ে এলেন আমাদের দিকে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ বিদ্যমান। রুদ্রপ্রিয়র দিকে তিনি এগিয়ে এসে বললেন, আচ্ছা, আপনি কি রুদ্রপ্রিয় গিরি? সে একটু অল্প হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আজ সকালে নিশ্চয়ই আপনি ফোন করেছিলেন। হ্যাঁ, ভেতরে আসুন, আগে বাবাকে দেখে নিন একবার। আমরা ভদ্রলোকের দেখানো পথে চলতে লাগলাম। একতলার একটি ঘরের বাইরে লোকের বেশি ভিড়। সেটা ঠেলে আরেকটু ঢুকতেই দেখলাম একজন বৃদ্ধ ব্যক্তিকে শুইয়ে রাখা হয়েছে একটি সাদা চাদরের আড়ালে। আশেপাশে ব্যক্তিদের মধ্যে অনেকে কুকড়ে কুকড়ে কাঁদছেন। আমাদের পাশে থাকা ছেলেটি বলল, বাবা বড় ভালো লোক ছিলেন, পাড়ার অনেকের জন্যই বিনা স্বার্থে অনেক কিছু করেছেন উনি। তো দেখুন না, সকলে কেমন ছুটে এসেছে। রুদ্রপ্রিয় আর আমি সেখানে বেশিক্ষণ থাকলাম না। সে ভদ্রলোককে বলল, আপনি একটা কাজ করুন, যেই ঘরে খুন হয়েছে সেখানে আমায় একটু নিয়ে চলুন। তিনি বললেন, সেখানে তো পুলিশ এখন প্রবেশ করতে দিচ্ছে না, ওই তো অফিসার নামছেন। বলে সেদিকে এগিয়ে গেলেন তিনি। রুদ্রপ্রিয় দেখলাম হাসি মুখে অফিসারের দিকে এগিয়ে গিয়ে করমর্দন করল। অফিসার হাসি মুখে বললেন, আরে অনেকদিন বাদে দেখছি তোমার রুদ্র, তা এখন কেমন চলছে? রুদ্রপ্রিয় প্রফুল্লিত কণ্ঠে বলল, সেসব ভালোই চলছে, তবে তোমাদের কাজ আর আমার কাজের মধ্যে তফাৎ কিন্তু বিশেষ কিছু নেই। তোমাদের সাহায্য ছাড়া যেমন আমার চলে না, তেমন হয়তো এইখানে তোমাদের আমার সাহায্য লাগবে। আরে না না, তুমি নিজেই তো একাই 100, শুধু একটু ডকুমেন্টস ইস্যুতে আমি তোমায় সাহায্য করতে পারি, এই যা। তা বলো, এখানে হঠাৎ কি করে আগমন? আজকে সকালে টেলিফোন পাই এই বাড়ি থেকে। প্রখ্যাত ব্যবসায়ী হলেও আমি আগে জানতাম না ওনার খ্যাতির বিষয়ে, তবে বাড়িঘর দেখে খুব একটা কিন্তু মনে হচ্ছে না। যাই হোক, এখন এখান থেকেই খবর পেয়ে তদন্তের কাজে ছুটে আসা। তা বেশ বেশ, তোমার তদন্তের জন্য আমি বাকিদের বলে দিচ্ছি। তবে হ্যাঁ, সন্দেহ লাগলে কোনো কিছুতেই সহজে কিন্তু হাত দিও না। এই কথাটা শুনে আমার কেমন একটা অনুভূতি হলো। রুদ্র কৌতূহলী হয়ে প্রশ্ন করল, কেন বলো তো, কোনো সমস্যা আছে নাকি? না না, আমাদের অনুমান খুনি হয়তো ভদ্রলোককে পয়জনিং করেছিলেন প্রথমে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এখনো আসেনি, তাই কোনোভাবে যদি কিছু প্রমাণ লোপাট হয়ে যায়। আচ্ছা, সেটা কিভাবে বুঝলে? ভদ্রলোকের মুখ থেকে ফেনা বেরিয়েছিল এবং ওনার হাতের শিরার রঙও পরিবর্তন হয়েছিল। বুঝলাম। না না, সেই সব নিয়ে চিন্তামুক্ত থাকতে পারো তুমি। আমি এমন কোনো কাজ করব না যাতে খুনি সুবিধা হতে পারে। বেশ বেশ, তবে চললাম আমি, কেমন? আবার পরে দেখা হবে। এই সন্তোষ, সন্তোষ, শোনো তো একবার। এই বলে একজনের উদ্দেশ্যে তিনি হাঁক দিতে দিতে চলে গেলেন। আমি রুদ্রপ্রিয়কে ডেকে বললাম, নিশ্চয়ই তোমার পূর্ব পরিচিত এই ইন্সপেক্টর? হ্যাঁ, আগেও কয়েকবার এনার সাহায্য নিয়েছি। পুলক বর্মন নাম, খুব ভালো লোক, চৌখস নজর, সৎ এবং দাপুটে পুলিশ অফিসার। কিন্তু কথাবার্তায় তেমন দাপট তো অনুভব করলাম না। রুদ্রপ্রিয় একটা মৃদু হাসির ছোঁয়া লাগিয়ে বলল, সে কি আর আমার কাছে দাপট দেখাবে? একদিন থানায় গিয়ে ওর লাঠির ঘা দেওয়া দেখলে বুঝতে কেমন পুলিশও। ভদ্রলোকের নির্দেশে আমাদের উপরে উঠতে কোনো বাধা প্রদান করল না বাকি পুলিশেরা। আমি আর রুদ্রপ্রিয় উপর তলার দ্বিতীয় ঘরটির সামনে দেখলাম একজন পুলিশ তখনও মোতায়েন আছে। রুদ্রপ্রিয় তার সামনে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এই ঘরটি কি ওনার? সে মাথা নেড়ে হ্যাঁ বললে আমরা দুজনে প্রবেশ করলাম সেই ঘরে। খাটের উপর রক্তে ভেজা চাদর এবং বালিশ এখনো মজুত করা আছে। ভদ্রলোকের শোয়ার খাট মেহগনি কাঠের তৈরি। বালিশের পাশে একটা কাঠের টেবিলে পিতলের জলের গ্লাস রাখা আছে।
দেওয়ালে কিছু কিছু মহাপুরুষের ছবি টাঙানো, আর কিছু নিজের পূর্বপুরুষদের। দেওয়ালে এক কোণে একটি ঘড়ি আছে। দক্ষিণ দিকের জানালাখানা বন্ধ থাকায় ঘরটা এখন একেবারেই বাতাসহীন। জানালা ভিতর থেকেই বন্ধ করা আছে, অর্থাৎ খুনি বাইরে থেকে এসেছে বলে মনে হয় না। আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, রুদ্র, জানালা যদি পুলিশের কোনো লোক বন্ধ না করে থাকে, তাহলে খুন কিন্তু ঘরের কোনো লোকই করেছে। রুদ্রপ্রিয় একটা মৃদু হাসি দিয়ে বলল, পুলকের কথা শুনে মনে হয় না ওরা কেউ এতে হাত দিয়েছে বলে। আমিও এই বিষয়ে তোমার সঙ্গে একমত, কিন্তু ওটা কি? বলে রুদ্রপ্রিয় এগিয়ে গেল খাটের দিকে। খাটের নিচে টেবিলের পায়ার সঙ্গে একেবারে আড়াল হয়েছিল একটা কালো কারের টুকরো। সম্ভবত কোনো ব্যক্তির পরনে ছিল এটি। সেটাই এখন তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে পড়েছে। রুদ্রপ্রিয় বিড়বিড় করে বলল, মৃতদেহের বিছানার পাশে কালো কার পড়ে আছে। এটা মোটেও ঠুনকো জিনিস নয়। ভদ্রলোক কি মাদুলি পরতেন? যদি সেটা না হয়, তাহলে এটা কার? আমি ব্যঙ্গাত্মক স্বরে বললাম, তোমার বন্ধু পুলক বর্মনের বেশ চৌকস নজর আছে বলেছিলে। সেটাই তো আমারও প্রশ্ন। সে এটা এড়িয়ে গেছে হয়তো কোনো ক্রমে। যাই হোক, আশেপাশে আর একটু দেখতে হবে বৃশ্চিক। এই বলে রুদ্রপ্রিয় ঘরের চারিদিকে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতে লাগল। তার চোখের মনি মাঝে মাঝে জ্বলে উঠল যেন। বুঝতে পারলাম হয়তো তার চোখে আরো কিছু নজরে এসেছে। একটা বইয়ের তাক রয়েছে ঘরের পশ্চিমের দেওয়ালে। সেখানে হাতড়ে হাতড়ে দেখতে দেখতে হঠাৎ একটা বই সে বের করে দেখতে লাগলো উল্টে পাল্টে। আমি এগিয়ে গিয়ে বললাম, ভদ্রলোক দেশীয় মাইথোলজি নিয়ে আগ্রহী ছিলেন। বইপত্রের বেশিরভাগ সেই বিষয়েরই। শুধুমাত্র এইটা সবার থেকে অন্যরকম। বইটা পুড়েও গেছে দেখছি। দেখলাম বইটার বিষয়বস্তু হল বৈজ্ঞানিক পদ্ধতিতে খুনের রকম ফের। রুদ্রপ্রিয় বইটা উল্টে পাল্টে বেশ গম্ভীর গলায় মন্তব্য করল, বইটা বেশ তথ্য সমৃদ্ধ ছিল বৃশ্চিক। এখন এটার অবশিষ্ট অংশটা স্টাডি করে দেখতে হবে এই খুনের সঙ্গে বাইরের কোনো খুনের পদ্ধতির মিল আছে কিনা, যদিও বইয়ের অনেকটাই পুড়ে গেছে। সেই জন্য তো বইটি নিয়ে যেতে হবে এখান থেকে। হ্যাঁ, নিজেই পুলককে বলে সেই রকমই ব্যবস্থা করছি। আচ্ছা, চলো এবার এই ঘর থেকে বেরোনো যাক। আমি আর রুদ্রপ্রিয় নিচতলায় নেমে দেখলাম রথীনবাবুর দেহ নিয়ে পরিবার যাত্রা শুরু করেছে শ্মশানের উদ্দেশ্যে। রুদ্রপ্রিয় একবার পুলক বাবুর থেকে পারমিশন চেয়ে বইটি নিজের কাছে নিয়ে রাখল। বুঝলে বৃশ্চিক, এখন আর এখানে কোনো কাজ হবে না। আগামীকাল এসে না হয় বিস্তারিত জানা যাবে পরিবারের সকলের থেকে। সেই ভালো। রান্নাবান্না করে খাওয়াটাই হয়নি, সকাল থেকে কিছুই পেটে পড়েনি। চলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। আমরা দুজনে ভদ্রলোকের বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির বাইরে একটি রক্তশূন্য মুখ দেখে রুদ্রপ্রিয় কিছুক্ষণের জন্য থেমে গেল। একজন বছর 40-এর লোক, পোশাক আশাক দেখে চাকর গোছের লোক বলেই মনে হয়। তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সে কিছুক্ষণ। লোকটার চোখে মুখে বিষণ্ণতা যেন এক তীব্র যন্ত্রণার সৃষ্টি করেছে। বাড়িতে এসে খাওয়া দাওয়া সেরে রুদ্রপ্রিয় বইটি নিয়ে নিজের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করল। আমিও অগত্যা আমার একটা নতুন উপন্যাসের শেষ অংশ নিয়ে বসলাম। অনেকদিন ধরে লেখা শেষই হচ্ছে না। অনেকবার অনেক চেষ্টা করেও দীর্ঘ উপন্যাসের কোনো গতি করা যাচ্ছে না দেখে বিভৎস ক্লান্ত লাগছিল। একখানা সিগারেট নিয়ে জানালার পাশে বসে তার স্বাদ গ্রহণ করতে লাগলাম। এমন সময় কানে এসে পৌঁছল একটা পদশব্দ। তা যেন ঠিক আমাদের ঘরের দিকেই ধাবমান। দরজায় আওয়াজ হতেই আমি এগিয়ে গিয়ে দরজা খুললাম। দরজার ওপারে দাঁড়িয়ে আছে একজন বছর 20-র যুবক। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি।
ভীষণ জীর্ণ অবস্থায়, যেন খড়কুটোর মতো আমাদেরকেই খুঁজে পেয়েছে সে। ক্লান্ত গলায় সে বলল, এটা রুদ্রপ্রিয় গিরির বাড়ি তো? হ্যাঁ, ভেতরে আসুন। উনি বাড়িতে আছেন কি? হ্যাঁ আছেন। হ্যাঁ, দাঁড়ান, আমি ওনাকে ডেকে দিচ্ছি। বলে আমি রুদ্রকে হাত দিলাম। রুদ্র, ও রুদ্র। ঘরের দরজা খুলে রুদ্রপ্রিয় বলল, এত চেঁচামেচি করে বাড়ি মাথায় করছো কেন বলো তো? তোমার লেখালেখি কাজ বাজ নেই নাকি? আরে, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে এসেছেন, তোমার সঙ্গে দেখা করতে চান, সেই জন্যই ডাকলাম তোমায়। নইলে এমন তদন্তের সময় তোমায় বিরক্ত করে কার সাথে। সে আমাকে উপেক্ষা করে বসার ঘরে প্রবেশ করল। নমস্কার, আপনি আমার খোঁজে এসেছেন? ছেলেটি খানিক কুণ্ঠা বোধ করে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় জানিয়ে বলল, আগে হ্যাঁ রুদ্রপ্রিয় বাবু, আমি হলাম গিয়ে সমীর চৌধুরী, রথিন চৌধুরীর ছোট ছেলে। আপনি আজ সকালে আমাদের বাড়িতে গিয়েছিলেন, মনে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, দিব্যি মনে আছে। তা আপনি হঠাৎ আমার বাড়িতে চলে এলেন, কোনো বিশেষ দরকার কি? আগে হ্যাঁ, খানিকটা সেই রকমই রুদ্রবাবু। হ্যাঁ, তা বলুন। আচ্ছা, আপনি তো আপনার বাবাকে মৃত অবস্থায় উদ্ধার করেন, তাই না? হ্যাঁ, তবে সেটা আপনি কি করে জানলেন? আপনার দাদা আমাদের জানিয়েছেন। নিন, আপনি এবার বলুন কি খবর। আর আপনার চোখ মুখ দেখে তো বিশেষ সুবিধের ঠেকছে না, বেশ ক্লান্ত বোধ হচ্ছে। নিন, আগে একটু জল খান। আমি ওকে জল এগিয়ে দিতেই ঢক ঢক করে সে এক নিঃশ্বাসে গ্লাসখানি খালি করে ফাঁকা গ্লাস আমার হাতে ধরিয়ে দিল। তারপর বলতে আরম্ভ করল, আমি জানি না আপনি আমার বাবার সম্বন্ধে কতদূর কি জানতে পেরেছেন। একেবারে নিখাদ অমায়িক ভদ্রলোক বলতে যা বোঝায় উনি সেটাই ছিলেন। এক ফোঁটা কারোর সঙ্গে তর্ক নয়, ঝগড়া নয়, ব্যবসায়িক ক্ষেত্রে কারোর সাথে কোনো রেষারেষিও নেই। আমাদের চার ভাইকে একই আদর আর স্নেহ দিয়ে তিনি বড় করেছেন। মেজদাকে বিলেতে পাঠিয়েছেন পড়ার জন্য, আর আমাকেও বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। শেষদা পড়াশোনা চালিয়ে গেলে হয়তো এখনো করে যেত, কিন্তু হাতের সব আঙুল তার সমান হয় না, হলে বরঞ্চ তাদের মধ্যে রেষারেষি লাগতে পারে। সেই প্রাকৃতিক নিয়মেই আমার শেষদা সেই ম্যাট্রিক পাশ করার পর থেকেই বকে গেছে আর কি। বাড়ি থেকে তাকে বের করে দিলেও ত্যায্য পুত্র বলে কখনোই ঘোষণা করেননি বাবা। আর বর্দা বর্তমানে দোকান ব্যবসাপাতি সবটাই সামলায়। আমার এক দিদি আছে, তার বিয়ে হয়ে গেছে, আর বর্তমানে সে পাবনা জেলায় স্বামী সন্তানাদি নিয়ে ঘর করছে। মা যখন মারা গিয়েছিলেন তখন আমার বয়স 12 বছর। তবে থেকে আমি দিদি আর পিসির যত্নেই বড় হয়ে উঠেছি জানেন। ওরা দুজন আমাকে মায়ের অভাব কখনোই অনুভব করতে দেয়নি। আমার পিসি এখনো আমাকে মায়ের মতোই স্নেহ দিয়ে রাখেন। আমার সমস্ত বায়নাক্কা সহ্য করার জন্যই হয়তো ভগবান আজও ওনাকে বাঁচিয়ে রেখেছেন। বিধবা পিসিকে যখন তার শ্বশুরবাড়ি থেকে পুড়িয়ে দিচ্ছিল জোর করে, তখন খবর পেয়ে বাবা পিসিকে নিয়ে এসেছিলেন। তারপর থেকে পিসি আমাদের এখানেই থাকেন। এই ঘটনায় যদি সবচেয়ে বেশি কেউ আঘাত পেয়ে থাকে রুদ্রপ্রিয়বাবু, সে হলো আমার পিসি। পিসির কান্নার শব্দ এখনো আমার কানে ভাসছে জানেন। আসলে পিসি সারাক্ষণ বলে, দাদা আমার কাছে আমার বাবার থেকেও বড়। সেই মানুষটার এমন আকস্মিক মৃত্যুতে উনি মাথা ঠিক রাখতে পারছেন না। বিশ্বাস করুন, এমন একটা দেবতুল্য মানুষকে এভাবে যে খুন করেছে তার এই জীবনে কোনোদিন ভালো হবে না। আমার বাবা কি কি করেছেন তার সবটা আমি জানি না, তবে বাবা যে পাড়া সকলকে কত রকমভাবে সাহায্য করেছেন, সে অর্থনৈতিকভাবেই হোক কিংবা মানসিকভাবে, সবাই সবাই জানে এই লোকটা কতটা জনদরদি। আর যদি মানুষের জন্য উজাড় করে না দিতেন, তাহলে দেখতেন আরো কত সম্পত্তি হতো আমাদের। এক নিঃশ্বাসে এসব বলে থামল ছেলেটি। রুদ্রপ্রিয় তাকে শান্ত করে বলল, আচ্ছা, বুঝলাম, কিন্তু এটা তো গেল ওনার সমস্ত ভালো দিকের বর্ণনা। দেখুন, একটা মানুষ তো আর তার জীবনের সবটা জুড়ে আলো নিয়ে থাকতে পারেন না, কোনো না কোনো দিকে অন্ধকার থাকবেই থাকবে। আপনার বাবা এতটাই জনদরদি, এতটাই পরোপকারী একজন মানুষ যখন ছিলেন,
তখন তার পক্ষে কি নেহাত বুকে ছুরি গেঁথে পরপারে যাওয়াটা সাধে? আপনি একবার ভেবে বলুন। সমীর এবার খানিক উত্তেজিত হয়ে বলল, না না, আপনি ভুল ভাবছেন রুদ্রপ্রিয় বাবু। এমনটা কখনই হতে পারে না। আমার বাবার মতো মানুষ লাখে একটা কি দুটো হয়। আপনি তার সঙ্গে অন্য কারোর তুলনা করতে পারেন না। আপনার সমস্ত যুক্তি যদি আমি মেনেও নিই, তবুও বলবো আপনি নেহাতি সকলের চাইতে ছোট। তাই আপনার থেকে বরং বাড়ির অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আমার কথা বলার বেশি প্রয়োজন মনে হচ্ছে। সে আপনার তদন্তের পদ্ধতি হতেই পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার দিক থেকে যতটা সম্ভব আপনাকে বললাম। বেশ, আপনি আজ সকালে আপনার বাবার দেহ উদ্ধার করেন। আচ্ছা, আপনি কি প্রত্যেক দিন এভাবেই সকালে ঘুম থেকে উঠেই বাবার ঘরে যান? না, ঠিক তেমনটা না। আসলে আমার গতকাল রাত্রিবেলা একটু পেটের সমস্যা হয়। সেই কারণেই আজ সকাল সকাল শরীর খারাপ হওয়ায় উঠে পড়তে হয় আমাকে। আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখনই দেখি ওই দৃশ্য। আপনি ভাবতে পারবেন না রুদ্রবাবু, সে কি ভয়ানক দৃশ্য। দেখি বাবা খাটে শুয়ে আছে, আর বাবার বুকে অমনভাবে ছুরি গোঁজা, রক্তের বন্যা বয়ে যাচ্ছে বিছানা বেয়ে। তারপরেই আপনি সবাইকে ডাকতে আরম্ভ করলেন? আমি কিছুক্ষণের জন্য তো অবশ হয়ে পড়েছিলাম বলেই মনে হয়, কিন্তু তারপর একটু বল পেতেই সকলকে ডাকতে আরম্ভ করি। আমি সত্যি বলছি রুদ্রপ্রিয় বাবু, আমার কোনোভাবেই বিশ্বাস হয় না যে বাবাকে কেউ খুন করতে পারে। কার যে এমন শত্রুতা থাকতে পারে সেটাই আমাকে ভাবাচ্ছে। সেই প্রশ্ন আমার আপনাদের করা ছিল। যাই হোক, আপনি নেহাতি কম বয়সী, সেই সাথে বাবার প্রতি আপনার আন্তরিকতা এবং ভালোবাসা নেহাত কম নয়। আমি আজকে আর আপনাদের বাড়ি গিয়ে কাউকে ব্যতিব্যস্ত করতে চাই না। আগামীকাল গিয়ে আমি সকলের সঙ্গেই কথা বলবো। আচ্ছা, অন্তত আমাকে একটা কথা বলুন, আপনার পিতা শ্রী রথীন চৌধুরী কি হাতে কোনো রকম তাবিজ কিংবা মাদুলি পরতেন? ছেলেটি খানিকক্ষণ কড়িকাঠের দিকে চেয়ে থাকল। তারপর আকাশ কুসুম চিন্তা করে বলল, বাবা বিভিন্ন পুরাণ, বেদ, ধর্মগ্রন্থ নিয়ে পড়াশোনা করতেন ঠিকই, কিন্তু বাবাকে কখনো আমি তাবিজ পড়তে দেখিনি। এই প্রশ্নের উত্তর দেওয়া বা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, আপনি হঠাৎ এই কথা বললেন কেন? কারণ আপনার বাবার মৃতদেহের পাশে একটা ছোট্ট কালো কার্ড পাওয়া গেছে, যা তাবিজ কিংবা মাদুলি পরিধানের কাজেই লাগে। আপনি চিন্তা করবেন না, আপাতত বাড়ি যান। আমি কথা দিচ্ছি, এর পিছনে যে বা যারা আছে আমি তাদের শনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে রুদ্রপ্রিয় বাবু। আপনি আগামীকাল আমাদের বাড়িতে একবার আসুন। সকলে আমরা বাড়িতেই থাকবো কয়েকদিন। যখন ইচ্ছে চলে আসবেন আপনি। বেশ বেশ। এইটুকু কথাবার্তা বলেই ছেলেটি বেরিয়ে গেল আমাদের ঘর থেকে। শ্রীমানের পিতার প্রতি ভালোবাসা এবং সেই হেতু তার দুঃখের পরিমাণও সকলের চেয়ে অধিক। রুদ্রপ্রিয় আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, একজন প্রচন্ড ভালো মানুষকে কখন মেরে ফেলা হয় বলো তো বৃশ্চিক? প্রশ্নটা শুনে আমি একটু নাক সিটকালাম, কারণ এরকম একটা প্রশ্নের কোনো সোজাসাপটা উত্তর দেওয়া যায় না। আমি প্রত্যুত্তরে বললাম, তোমার প্রশ্নের মাথা মুন্ডু কিছুই ঠিক বোঝা যায় না, জানো তো। আহা, অত না ভেবে উত্তর দিয়েই দাও না। ব্যক্তিগত আক্রোশ, সম্পত্তির উত্তরাধিকার? না, এই বিষয়টা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তার জন্য তাকে খুব ভালো মানুষ হওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু একজন প্রচন্ড ভালো মনের মানুষকে যখন হত্যা করা হয়, তখন ধরে নিতে হবে তার অত্যন্ত ভালো মানুষই কারো স্বার্থে আঘাত করেছে। কিন্তু সেটা কে হতে পারে বৃশ্চিক? আপাতত আগামীকাল ওখানে গিয়ে তদন্ত না করা অবধি কিছুই করার নেই। তবে ওই কালো কার বড্ড ভাবাচ্ছে আমাকে। রুদ্রপ্রিয় বাকিটা সময় ওই জিনিসটাকে নিয়ে সময় অতিবাহিত করল। একলা ঘরে থাকতে থাকতে সে বুড়িয়ে গেছে কিনা জানা নেই, তবে বোধ করি তার রহস্য সমাধানের দিকে খানিকটা পথ সে নিশ্চয়ই এগোতে পেরেছে। আগামীকাল সকাল সকাল তাদের ব্যতিব্যস্ত না করে বরং একটু বেলার দিকেই আমরা যাওয়ার সিদ্ধান্ত নিই। বাড়িতে তখনও লোকের জমায়েতে কিছু কমতি হয়নি। আগে যা ছিল এখনো তাই আছে। সাদা ধবধবে পাঞ্জাবি পাজামা এবং মেয়েরা শাড়ি পরে নিজেদের শোক পালন করছে।
ধূপ জ্বালানো আছে ভদ্রলোকের ছবির সামনে। আমরা উপস্থিত হতেই ছোট ছেলে সমীর এগিয়ে এলো আমাদের দিকে। আমাদের নিচ তলার একটি ঘরে নিয়ে গেল সে। সত্যি বলতে এমন অসুজ বাড়িতে আতিথ্য লাভের কোনো রকম ভাবনা চিন্তা আমাদের ছিল না। তবুও দেখলাম একজন মধ্যবয়স্কা মহিলা আমাদের জন্য ফল পাকড় সামনের টেবিলে সাজিয়ে দিলেন। রুদ্রপ্রিয় একটু হেসে বলল, এসবের কোনো দরকার ছিল না, আমরা কেবলমাত্র আমাদের কাজে এসেছি। সেই মহিলা বিষণ্ণতা মাখা ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ, আমাদের বাবা কখনোই কেউ বাড়িতে এলে তাদের খালি পেটে রাখতেন না, কিছু খাইয়েই ছাড়তেন। আপনারা তারই মৃত্যুর তদন্ত করতে এসে খালি মুখে থাকবেন এমন তো আর হতে পারে না, তাই না? এরপর সম্ভবত আর কিছুই বলা যায় না, তাই আমরা দুজনে চুপচাপ একটা দুটো করে ফল পাকড় মুখে পুড়ে নিতে লাগলাম। আগের দিন এক ঝলক আমরা রতিনবাবুর বড় ছেলেকে দেখেছিলাম। তিনি আমাদের পাশে একটি চেয়ার দখল করে বসলেন। তারপর মৃদু হেসে বললেন, নমস্কার, আমি সুবিনয় চৌধুরী। গতকাল আপনার সঙ্গে বিশেষ কথাবার্তা হয়নি, তবে আশা করি আজকে আপনি আপনার তদন্ত করতে পারেন বিনা বাধায়। রুদ্রপ্রিয় উত্তর দিল, তদন্তের ক্ষেত্রে কোনো বাধাই আমার কাছে বাধা নয় সুবিনয়বাবু। আজ গতকালের চেয়ে খুব কম লোক আছে বলে মনে হয় না, ফলে পরিস্থিতিতে রকমফের হয়নি বলেই অনুমান করি। এবার আপনি বলুন, আপনার কি কারোর প্রতি সন্দেহ হয় যে আপনার বাবার মতো একজন ভালো মানুষের সঙ্গে এমন কাজ করতে পারে? দেখুন, সন্দেহ তো হয় না কারোর উপরে, কারণ সকলেই এই বাড়ির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। পিসি বাবার সারাক্ষণ খেয়াল রাখত এবং অন্যান্য চাকর বাকররা আমাদের থেকে অনেক বয়স্ক। বাবার কাছে ওরা অনেক দিন ধরেই কাজ করে। এখন ওদের সন্দেহ করাটা... কথাটা সম্পূর্ণ শেষ করতে পারলেন না সুবিনয়বাবু। তার কথার স্রোতে বাধা দিল তার বিবেক। রুদ্রপ্রিয় বলল, বাড়ির অন্যান্য সকলের সঙ্গেও কথা বলাটা জরুরি, যদি সুযোগ পাওয়া যেত। হ্যাঁ, নিশ্চয়ই, আপনি বসুন এখানে, আমি বাড়ির সকলকে নিয়ে আসছি। বেশ বেশ। এরপর আমাদের বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে রথিনবাবুর বিধবা বোন, অর্থাৎ যিনি সর্বক্ষণ খেয়াল রাখতেন রথিনবাবু, তিনি এলেন। ভদ্রমহিলার মুখ চোখ দেখে তার প্রতি করুণা হয়। সম্ভবত দাদার মৃত্যু শোক তাকে পাথর বানিয়ে দিয়েছে। মনের মধ্যে তবু অসংখ্য পাথর চাপা দিয়ে আজ আমাদের সামনে এসে বসেছেন তিনি। এটাই হয়তো অনেক। ভদ্রমহিলার চামড়া কুঁচকে গেছে বয়সের ভারে। হাতের বিভিন্ন জায়গায় কালশিটে দাগ স্পষ্ট। বৃদ্ধা মহিলা কান্নার ভারে নুইয়ে পড়েছেন। তিনি আমাদের সামনে প্রায় ভেঙে পড়লেন এহেন পরিস্থিতিতে। রুদ্রপ্রিয় বাবু, আপনি আপনি দয়া করে আমার দাদার খুনিকে খুঁজে বের করুন। সে যেই হোক না কেন, তাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখতে চাই আমি। আহা, আপনি শান্ত হন, এভাবে উত্তেজিত হবেন না। আপনার শারীরিক অবস্থা বিশেষ ভালো বোধ হচ্ছে না। আর আর ভালো বোধ হয় কি করে বলুন তো? জীবনে এই নিয়ে দুবার পিতৃবিয়োগ সহ্য করতে হচ্ছে আমায়। কি কম দুর্দশার কথা বলুন। আমার তো মনে হয় এবার আমায় কেন টেনে নেয় না ঈশ্বর। আপনার দাদাকেও ঈশ্বর টেনে নিতে চাননি, বরং বলতে পারেন কেউ তাকে পরপারে যাওয়ার ফেরিতে বসিয়ে দিয়েছিল। আচ্ছা, আপনার কি কারোর প্রতি সন্দেহ হয়? মানে ধরুন, এই কদিন ধরে কারোর সঙ্গে তার মনোমালিন্য হয়েছে, কিংবা ঝগড়া বিবাদ? ভদ্রমহিলা বেশ খানিকক্ষণ নিজের ভুরু দুটিকে সপ্তমে চড়িয়ে ভাবলেন। তারপর মৃদু স্বরে বললেন, ঝগড়া, কোলাহল, তর্কাতর্কি এসব আমার দাদার স্বভাবের মধ্যে পড়ে না। এমন সৌম্যকান্তি মানুষের মতধারার সাথে বিবাদ করে কার সাধ্য? তবুও যদি আপনার কারোর প্রতি সন্দেহ হয়ে থাকে একান্তই। সন্দেহ বিশেষ হয় না, তবে একটা কথা জানেন রুদ্রপ্রিয় বাবু? হ্যাঁ, বলুন। আমাদের এক চাকর আছে, শিবু।
হ্যাঁ, ওই শিবু। ও কিন্তু একজন জেল ফেরত আসামি। নিজের আপন ভাইকে মেরে জেলে গেছিল বেটা। এখন সেই লোক যদি আমার দাদাকে... বলে মুখে কাপড় চাপা দিয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। আমরা তাকে শান্ত করার বৃথা চেষ্টায় অবতীর্ণ হলাম আরেকবার। রুদ্রপ্রিয় তাকে কিছুক্ষণের বিরতি দিয়ে বলল, আপনি আপনার দাদার সর্বক্ষণের সঙ্গী ছিলেন, আপনাকে তাই এই তদন্তে সবচেয়ে বেশি দরকার। আপনি কি বলতে পারবেন আপনার দাদা মৃত্যুর পূর্বে কোনো উইল করে গিয়েছিলেন কিনা? ভদ্রমহিলা একটু ভাবলেন, তারপর বললেন, উইল? না না, আমার তো সেসব কিছু মনে পড়ছে না। তবে একজন উকিলের সঙ্গে দাদার মাঝে মধ্যে কথাবার্তা চলতো। লোকটা আসতো মাঝে মধ্যে আমাদের বাড়িতে, কি সব আলোচনা করতো ওরা দুজনে মিলে। আচ্ছা বেশ, আমি ওনার সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই। সে যাই হোক, আপাতত আরেকটি তথ্য আপনার কাছ থেকে জানার প্রয়োজন আছে। সেটা হলো, আপনার দাদা কি হাতে বা কোমরে কালো কার্ড পরতেন? কার? না, দাদা এরকম কিছু কোনোদিনও পড়েছে বলে তো আমার মনে নেই। বাড়ির অন্য কেউ? দেখুন, চাকর বাকর হলে তো আমি সেটা বলতে পারবো না। তবে আমাদের বাড়ির লোকেদের মধ্যে কেউ কোনো রকম কুসংস্কারে বিশ্বাসী নয়। আচ্ছা, ধন্যবাদ। আপাতত আপনাদের শিবু নামক চাকরটির সঙ্গে কথা বলতে হবে। সে কি আছে? হ্যাঁ, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। এই শিবু, শিবু, কই গেলি? এদিকে আয়। বলে ভদ্রমহিলা চলে গেলেন ঘরের বাইরে। আমরা এখনো অবধি তদন্তের যে পর্যায়ে অবধি পৌঁছেছি, তাতে এই রথীন চৌধুরী নামক ভদ্রলোকের কারো হাতে মৃত্যু হওয়ার কথাই নয়। এমন বাগবিতণ্ডাহীন অমায়িক পরোপকারী ভদ্রলোকের কপালেই যদি ছুরিকাঘাতে মৃত্যু লেখা থাকে, তাহলে আমাদের মতো মানুষের এই বেঈমানের দুনিয়ায় বেঁচে থাকা ঢের কঠিন জিনিস বটে। ফলপা করে একটু ভাগ বসিয়ে পেটকে সাময়িক ভর্তি করছিলাম, কিন্তু রুদ্রপ্রিয় এখনো একটি বারের জন্যেও তাতে হাত অবধি দেয়নি। সে যেন ভাবনার মহাসাগরে এখন অবগাহন করতেই ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে আমি যে ফলাহার করেই যাচ্ছি, সেদিকে তার কোনো খেয়াল নেই। এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে সে শিবুর অপেক্ষায় ম্রিয়মান হয়ে রয়েছে। আমি তাকে একটু ধাক্কা মেরে বললাম, আশা করি পাতের দিকে একটু নজর দেবেন আপনি। তখন থেকে দরজার দিকে তাকিয়ে কি আকাশ কুসুম ভাবছো বলো দেখি। রুদ্রপ্রিয় একটু তন্দ্রা ভেঙে বলল, ভাবছি তো অনেক কিছুই, কিন্তু মেলাতে পারছি না। আমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে প্রবেশ করলেন শিবু। এই লোকটিকেই আমরা গতকাল বাইরে বসে থাকতে দেখেছিলাম বিষণ্ণ মুখে। লোকটির চোখে মুখে ভয়ের ভাব এখন স্পষ্ট। একটি ময়লা শতচ্ছিন্ন পাঞ্জাবি আর সঙ্গে একটা বাদামি হয়ে আসা পাজামা পরে আছেন তিনি। একটা লম্বা হাই তুলে তিনি আমাদের সামনে বসলেন। রুদ্রপ্রিয় তাকে জিজ্ঞাসা করল, নমস্কার, আমি গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি। আপনার দাদাবাবুর মৃত্যু তদন্তে আমি নিযুক্ত হয়েছি। আপনার আসতে দেরি হলো কেন? অনেক জামাকাপড় ছিল বুঝি? তিনি একটু চমকিত হয়ে নিজের অনেকক্ষণ জলে ভিজে ঈষৎ ফুলে থাকা হাতটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছেন আপনি। জামা কাপড় আজ একটু বেশি ছিল। আচ্ছা, বুঝলাম। রথীনবাবুর মৃত্যুর সময় আপনি কোথায় ছিলেন? আমি তো আমি ঠিক ঘুমাচ্ছিলাম বাবু। ছোট বাবু চিৎকার শুনেই সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম, আর তারপর দেখি এই অবস্থা। আচ্ছা, আপনার সঙ্গে রথীনবাবুর কেমন সম্পর্ক ছিল? যেমন আজ্ঞা করতেন তেমনই কাজ করত। দাদাবাবু সব আজ্ঞা পালন করতেন? হ্যাঁ, করতুম। কিন্তু কেন? আচ্ছা, দাদাবাবুর কি গত কয়েকদিনে কোনো রকম সহজাত পার্থক্য দেখেছিলেন? মানে অতর্কিতে রেগে যাওয়া, কারোর প্রতি ক্ষুব্ধ হয়ে যাওয়া কোনো কাজে? তিনি হালকা হেসে বললেন,
না না দাদা বাবু, অমন স্বভাব কখনোই ছিল না। বরং অমন ভালো মানুষ আমি আমার এই জীবনে কখনো দেখিনি। তবুও একটু মনে করার চেষ্টা করুন তো। দাঁড়ান দাঁড়ান, একটা কথা আপনাকে বলতে পারি। এই বাড়ির মেজবাবুর সঙ্গে ওনার একটু ঝগড়া হয়েছিল কিছু আগে। তখন মেজবাবু কিছু টাকা ধার চেয়েছিলেন বা এই জাতীয় কিছু হবে, সে আমার ঠিক মনে নেই। কিন্তু তারপর আর তেমন কিছুই হয়নি। আচ্ছা, এই ঘটনাটি কবে ঘটেছিল? হবে ওই মাস 5 আগে। আমি ওই চা দিতে গেলে দেখি বাপ বেটা লেগেছে, তো সেই দেখে বেরিয়ে আসি ঘরের বাইরে। তবুও ওই কানে যতটুকু ঢুকেছিল বুঝেছিলাম এই ব্যাপারটা। আচ্ছা, বুঝলাম। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? শিবু একটু চমকে গেলেন। হঠাৎ করে এরকম একটা প্রশ্নের জন্য তিনি তৈরি ছিলেন না। আগে মানে হ্যাঁ, ওই আর কি। ঠাকুর বাকুর একটু হলেও তো মানি আমরা। তবে তার সাথে দাদাবাবু খুনের কি সম্পর্ক? সম্পর্ক আছে কি না সেটা আমরা ভেবে দেখব, কেমন? আপনি কোনো কার্ড পরেন নিজের হাতে বা কোমরে? লোকটির মুখে কোনো রকম পরিবর্তন হলো না এই কথা শুনে। একেবারে দুপাশে ঘাড় নাড়িয়ে তিনি জানিয়ে দিলেন, কই না তো, না না, আমি এসব কিছুই পারি নে। আমি কেবল ইষ্ট নাম জপ করি আর রাত্রির বেলা ঠাকুরকে দিনের কথা কই, ব্যাস এই অবধি। বরং আমি পিসিমাকে আহ্নিক করতে দেখেছি। উনি ঠাকুর বাকুর মানেন। কিন্তু আমাদের আহ্নিক নিয়ে মাথা ব্যথা বিশেষ নেই। এই বাড়িতে আপনাকে নিয়ে মোট কতজন চাকর আছে? আমাকে নিয়ে মোট 3 জন। তাদের মধ্যে কাউকে কালো কার্ড জাতীয় কিছু পড়তে দেখেছেন? না, সে তো মনে নেই। তাদের সকলের সঙ্গে কথা বলাটা জরুরি। যাই হোক, আপনি আপাতত আমার একটা শেষ প্রশ্নের উত্তর দিন। আমি শুনতে পেলাম আপনি আপনার ভাইকে খুন করে জেলে গিয়েছিলেন, এটা কি সত্যি? শিবু খানিকক্ষণ মাথা নিচু করে থাকলেন। তারপর একটু গলা খাকড়ে বললেন, হ্যাঁ, মানে আপনি ভুল কিছু শোনেননি। আমি আমার ভাইকে মেরেছিলাম, তবে তার সঙ্গে এই খুনের কোনো যোগ নেই। আমার ভাইয়ের সঙ্গে আমার একটা অন্য জিনিস নিয়ে ঝগড়া লাগে। কি জিনিস? জমি। আগে হ্যাঁ, জমির মালিকানা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক ঝামেলা লেগেছিল। শেষমেশ আমার মাথা ঠিক ছিল না, করুল ওর গলায় জ্বালিয়ে দিই। বুঝতে পারিনি, বিশ্বাস করুন, যে এরকম একটা কাণ্ড বাঁধিয়ে ফেলবো। কিন্তু আমার কোপের আঘাতে বেশিক্ষণ সে টিকতে পারেনি। তারপর থানা, পুলিশ, জেল ঘুরে আজ এখানে। তারপরেও এই বাড়ির লোকেরা আপনার এই ইতিহাস জেনে কাজে রাখলো? হালকা হেসে উনি বললেন, হ্যাঁ দাদাবাবু কাজে রেখেছিলেন আমায়, আর বাকিরা আজও মেনে নিতে পারেনি আমাকে। অনেকেই ভাবেন আমার মধ্যে এখনো কোনো কুমতলব আছে। সংশোধনাগারে সংশোধিত হয়েছেন? হ্যাঁ, হয়েছি স্যার। আর আগের মতো মাথা গরম হয় না। চোখের সামনে অনেক কিছু ঘটতে দেখলেও আজ শক্ত পাথরের মতো সবটা দেখি শুনি, কিন্তু কিচ্ছু বলি না। কি এমন ঘটেছে আপনার চোখের সামনে? হ্যাঁ, ও না, কিছু না। আপনি বসুন, আমি বাকিদের ডেকে দিচ্ছি। আর হ্যাঁ, একসময় আশাবি ছিলাম বলে আমাকে আবার দোষের ভাগিদার যদি ভাবেন, তাহলে বলবো ভুল ভাবছেন। এইটুকু বলে শিবু উঠে চলে গেলেন। তার চোখে মুখে শেষ কথাটি বলার সময় এক অদ্ভুত দৃঢ়তা লক্ষ্য করেছি। আমি রুদ্রপ্রিয়কে বললাম, লোকটা বড্ড অদ্ভুত, তাই না? রুদ্রপ্রিয় একটা সিগারেট ধরিয়ে বলল, অদ্ভুত এবং আশ্চর্যজনক বটে।
তবে একটা জিনিস আমায় বড্ড ভাবাচ্ছে জানো বৃশ্চিক। কি? কিছু না, পরে বলছি বলে পরবর্তী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করলো রুদ্রপ্রিয়। বাকি দুজন চাকরের সঙ্গে কথা বলে খুব একটা সুবিধে করা গেল না। মোটের উপর এরা তিনজনই একই ঘরে ঘুমায় এবং সেই দিন অর্থাৎ রথীন বাবুর মৃত্যু আবিষ্কার করার ভোরবেলায় এরা তিনজনে ছোট ছেলের আওয়াজ শুনে একসাথে বেরিয়ে আসে ঘর থেকে। এরপর আমরা দুজনে সেখান থেকে উঠে যাওয়ার আগে মেজ ছেলে ধীমান চৌধুরীর সঙ্গে খানিক কথোপকথনের জন্য অপেক্ষা করলাম, কিন্তু তাকে আজ পাওয়া গেল না। নিজের অফিসে সে আজ একটি মিটিং নিয়ে ব্যস্ত আছে। অগত্যা বাড়ির অন্যান্যদের কিছু জিজ্ঞাসাবাদ করেই আমাদের বেরিয়ে আসতে হলো। তবে বেরোনোর আগে হঠাৎ করেই রুদ্রপ্রিয়র খুব কাছে এসে মেজবউ কমলা দেবী ফিসফিস করে বললেন, আমি জানি না আপনি আমায় কি মনে করবেন, তবে একটা কথা বলতে পারি, আমার কিন্তু ওই শিবুর প্রতি সন্দেহ হয়। আমি এটা পুলিশকেও জানিয়েছি। রুদ্রপ্রিয় বলল, আপনার এই সন্দেহের কোনো কারণ আছে কি? কারণ তো একটাই, ও নিজেই একটা খুনি, তাই আরেকটা খুন করতে ওর হাত কাঁপবে না। দেখুন, আপনারাই কিন্তু ওকে নিয়োগ করেছিলেন সবটা জেনে, তাই এখন ওর উপর সমস্ত দোষটা চাপিয়ে দেওয়াটা অমূলক হবে বলেই মনে করি। তবে আমি আপনার কথাটা ভেবে দেখব। ও আর একটা কথা, আপনার স্বামীর সঙ্গে আপনার শ্বশুরমশাইয়ের সম্পর্ক কেমন ছিল? ভদ্রমহিলা এবার একটু ঢোক গিলে বললেন, না মানে ভালোই তো ছিল, খারাপ হবে কেন? আপনার স্বামী ধীমানবাবু কোথায় চাকরি করেন? মেটাল বক্স কোম্পানিতে। কেন বলুন তো? এমনি। আপনাদের কি কোনো বিশাল অঙ্কের টাকারও দরকার পড়েছিল ইদানিংকালে? টাকা? না তো, আমাদের কোনো রকম টাকার কোনো দরকার পড়েনি। আর আমার স্বামী যথেষ্ট ভালো মাইনের চাকরি করেন, আর তাই দিয়েই এই সংসারে বসে খাওয়া লোকদের পেট চালাতে হয়। কথাটা যেন ভদ্রমহিলা একটু খোঁটা দেওয়ার ভঙ্গিতেই বললেন। আচ্ছা, তবে আজ আসি। আমি আমার অনুসন্ধান চালিয়ে যাচ্ছি, আশা করি কয়েকদিনের মধ্যেই ফলাফল হাতে নাতে পাবো। এই বলে আমি আর রুদ্রপ্রিয় ওনাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে আমি রুদ্রপ্রিয়কে বললাম, বেশ পরিবার বটে, ওই একটি লোকের উপরেই সন্দেহ করছে সকলে। রুদ্রপ্রিয় হালকা হেসে বলল, সে তো হবেই ভায়া, সন্দেহ জিনিসটাই তো এমন। আর একবার নামের পাশে আসামির শিলমোহর বসে গেলে তো কোনো কথাই নেই। সেই আর কি। দুজনে কথা বলতে বলতে খানিক এগোতেই ইন্সপেক্টর পুলক বর্মনের গাড়ি আমাদের সামনে এসে থামল। পুলকবাবু গাড়ি থেকে নেমে বললেন, আরে রুদ্রপ্রিয় যে, তা কোথায় যাচ্ছ? ওই বাড়িতে গেছিলে নাকি? রুদ্রপ্রিয় হালকা হেসে বলল, আগে ঠিকই ধরেছ পুলক, তুমিও কি ওই দিকেই? হ্যাঁ ভাইয়া। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেল? হ্যাঁ, যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। ভদ্রলোককে পয়জনিং করা হয়েছিল প্রথমে, তবে তার কাজ শুরু হতেই বুকে ছুরি মারা হয়েছিল। যাই হোক, তা তুমি বলো, কিছু সমাধান পেলে? না, সমাধান পাইনি ঠিকই, তবে তদন্তের একটা ছক কষতে পেরেছি। যেমন? যেমন যে খুনি সে খুব চালাক চতুর ব্যক্তি বলে মনে হয় না। খুব একটা শিক্ষিত না হলেও অবাক হব না, কারণ যে বিষ দিয়ে তাকে মারবার পরিকল্পনা করা হয়েছিল সেই বিষের উপর খুনির খুব একটা আস্থা ছিল না, তাই সঙ্গে সঙ্গে ছুরি চালিয়ে মৃত্যুটা একেবারে নিশ্চিত করতে চেয়েছিল। অর্থাৎ এই খুনের সঙ্গে দুজন ব্যক্তি জড়িয়ে আছে, এক যে খুন করেছে এবং দুই যে বিষ দিয়েছে। আচ্ছা, মার্ডার ওয়েপন থেকে কিছু জানা গেল? না, ওই ছুরির বাঁট একেবারে ক্লিন, কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট কিন্তু পাওয়া যায়নি। খুনি বুদ্ধি ধারণ করে বটে। ওই পিতলের গ্লাসে কোন রকম বিষ পাওয়া গেছে? না, সে গুড়ে বালি। আপাতত বিষের কোনো রকম উৎস খুঁজে পাওয়াই মুশকিল হয়ে পড়েছে দেখছি। বিষ দিয়ে যে মৃত্যু ঘটানো সম্ভব ছিল সেই মৃত্যু ছুরি দিয়ে নিশ্চিত করতে চাওয়ার মধ্যে একটা অজ্ঞতা আছে। যে ব্যক্তির নির্দেশে এই খুন হয়েছে তিনি কিন্তু এই বিষয়ে খুব একটা খুশি হননি, কারণ তিনি চাননি খুনটা এভাবে সকলের চোখে ধরা পড়ুক। হয়তো বৃদ্ধ মানুষের মৃত্যুতে সকলে ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামাতো না,
কিন্তু ছুরিকাঘাতে মৃত্যু হলে ব্যাপারটা নিয়ে বেশ হইচই পড়ে যাবে, যেটা মূল খুনি কখনোই চাননি। তাহলে তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হবেই। কিন্তু এই দুজন আসলে কারা, সেটাই আমায় বেশ ভাবাচ্ছে পুলক। ভাবনাটা আমারও হচ্ছে। আচ্ছা রুদ্র, কোনো জিনিস কি পাওয়া গেছিল ক্রাইম স্পটে? ওহো, এই দেখো ভুলেই গেছি এই কালো কারের সুতোটির কথা। এই জিনিসটি আমি গতকাল উদ্ধার করেছিলাম ক্রাইম স্পট থেকে, দেখো একবার। বলে রুদ্রপ্রিয় পুলক বাবুর হাতে তুলে দিল জিনিসটি। তিনি খানিকক্ষণ সেটা দেখে বললেন, মনে হচ্ছে এটা কারো পরনে ছিল, মাদুলি বা লকেট জাতীয় তাবিজ জাতীয় জিনিস হতে পারে। হ্যাঁ, আমিও সেদিকেই হাঁটছি, কিন্তু এই বাড়ির কেউ এরকম কোনো জিনিস পরেন না। চাকর বাকরের মধ্যে কেউ? না, আপাতত কেউ পরে বলে স্বীকার করলো না। স্ট্রেঞ্জ। তবে আমাকে জিনিসটা দাও, আমি দেখি কোন রকম ফাঁক খুঁজে বের করতে পারি কিনা। ধুর, এরকম একটা বিশ্রী কেসে জড়িয়ে পড়ে মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে তোমার। কখন খেয়েছো সে খেয়াল আছে কি? রুদ্রপ্রিয়কে আমার দেওয়া এরকম বকাঝকা একেবারেই কাজে দেয় না জানি, তবু বন্ধুর অনিয়মে তো আর সায় দিতে পারি না। সে কেবল বইতে বুঁদ হয়ে বসে থেকে বলল, কাছি, তুমি খেতে বসো। আসলে সেই অপরাধ বিজ্ঞানের বইতে এখন ভীষণভাবে মত্ত হয়ে পড়েছে রুদ্রপ্রিয়। বুঝতে পারছি এই কেসই তাকে সেদিকে ড্রাইভ করেছে। আপাতত রুদ্রপ্রিয়কে বৃথা জোরাজুরি করে লাভ নেই বুঝে আমি নিজের মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ায় দেখি জানালার সামনে দাঁড়িয়ে রুদ্রপ্রিয় এক মনে সিগারেট টানছে। অন্ধকারে কিছুটা চোখ শুয়ে যাওয়ায় তার শীতল চোখখানা দেখে মনে হলো বাইরের দিকে বহু দূরে তাকিয়ে সে এক মনে কিছু একটা ভাবছে। আমি ঘুমন্ত কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম, গোয়েন্দা মশাই, এবার একটু শয়ন করলে মাথাটা শান্তি পেত বলে মনে হয়। আমার কথাটা কি কানে যাচ্ছে আপনার? রুদ্রপ্রিয় গম্ভীর কণ্ঠে বলল, নিশির ডাকে সাড়া দিতে নেই। বুঝলাম সে আমার কথাটা ঠাট্টার ছলে তুচ্ছ করে দিল। আমি মৃদু প্রতিবাদ করে বললাম, 3 বারের বেশি ডাকতেও এই নিশির সমস্যা নেই, তবে যে নিশি তোমায় ধরেছে তার থেকে তুমি নিস্তার না পেলে 2 দিন বাদেই শয্যা নিতে হবে, এই বলে রাখলাম। আমার কথায় রুদ্রপ্রিয় কর্ণপাত করল না, কেবলমাত্র পর্দাটা জানালায় দিয়ে আরেকটি সিগারেট ধরানোর উপক্রম করল। আমার চোখের পাতায় ঘুম ভিড় করেছিল, তাই আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরবেলা সকাল সকাল উঠে দেখি আমার আগেই রুদ্রপ্রিয় উঠে পড়েছে। আজকে সকালের জলখাবার সে নিজেই বানিয়ে নিয়েছে দেখে বেশ আমোদ পেলাম। একই যা আবহাওয়া, তার মধ্যে ওই উনুনের ধারের কাছ থেকে একটু রেহাই পেলেও মন্দ কি। রুদ্রপ্রিয় খেতে বসে আমায় বলল, বুঝলে বৃশ্চিক, এই খেয়ে দিয়ে আমায় একটু বেরোতে হবে, তুমি একটু ঘরের দিকটা সামলে রেখো। আমি বললাম, বারে আমি কি বাদ পড়ে যাব নাকি তোমার এই সফরে? বাদ তোমায় দিতে মন বিশেষ চাইছে না, তবে আমি চাই কয়েকটা জিনিস আমি নিজে করি। আজ একবার রতিন চৌধুরীর উকিলের সঙ্গে কথা বলতে যেতে হবে। আমার মনে হয় সেখান থেকে কিছু পেলেও পেতে পারি। আর ওনার মেজ ছেলের সঙ্গে তো কথা হলো না, একবার তার সাথেও কথাবার্তা সেরে রাখবো ভাবছি। দেখি সময় সুযোগ করে কখন কিভাবে হয় সবটা। তবে চিন্তা করো না, দুপুরে আমার আসতে যদি বিলম্ব হয় তবে নিজের খাবারটা খেয়ে নিও। আশা করি আজ সন্ধ্যাবেলা এই অপরাধে যমনিকা পতন হবে। আমি উচ্ছ্বসিত হয়ে বললাম, এ যে ভারী আনন্দের খবর, কিন্তু তুমি কাজটা করলে কিভাবে বলো তো? মানে আমার ধারণার মধ্যেই এলো না কখন তুমি চক্রব্যূহতে জড়িয়ে পড়লে, আবার কখন সেখান থেকে বেরিয়ে এলে। একবার যদি একটু খুলে বলো। হ্যাঁ হ্যাঁ, সে তো বলবো নিশ্চয়ই, তবে এখনো আমি চক্রব্যূহ থেকে সম্পূর্ণরূপে বেরিয়েছি সে কথা ভুল। আপাতত আজকে সকালের খানা তল্লাশিতে যদি কিছু হাতে আসে তাহলেই কেবলমাত্র আমি সিদ্ধান্তে উপনীত হতে পারি, বুঝলে ব্রাদার? রুদ্রপ্রিয় খেয়ে দিয়ে বেরিয়ে যেতেই আমি ঘর ধরে একটু পরিষ্কার করে নিলাম। এমনিতে নিজের স্টাডির জায়গাটা বড্ড অগোছালো করে রেখেছে সে। তাছাড়াও আমার উপন্যাস লেখার কাজটা এখনো অসমাপ্ত রয়েছে। মোটামুটি আজ সকালে 2 দিক থেকেই রুদ্র আমায় যে ছুটি দিল সেটাকে বেশ ভালোভাবে কাজে লাগাতে হবে আমায়। রুদ্রপ্রিয় যখন বলেছে তখনও নিশ্চয়ই এই অপরাধীকে খুঁজে বের করে ফেলেছে ইতিমধ্যে। এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা।
সারা সকাল রুদ্রপ্রিয়র কোনো পাত্তা নেই। এমনকি দুপুরবেলায় আমি নিজেই নিজের খাবার খেয়ে শুয়ে পড়লাম। দরজায় প্রবল কড়ানাড়ার শব্দ শুনে ঘুমটা ভাঙল আমার। দেখি রুদ্রপ্রিয় বেশ জোরে জোরে দরজায় প্রহার করতে আরম্ভ করেছে। দরজা ভেঙে ডাকাতের মতো ঢুকবে নাকি? দাঁড়াও, আসছি বলে দরজা খুলতেই হুড়মুড়িয়ে প্রবেশ করলো সে। আমাকে হাঁপাতে হাঁপাতে বলল, একটা সাংঘাতিক ভুল হয়ে গেছে বৃশ্চিক, তাড়াতাড়ি পাজামা গলি নাও, বেরোতে হবে আমাদের, নিচে ট্যাক্সি দাঁড় করিয়ে এসেছি। আমি কথা শুনে পুনরায় ওকে জিজ্ঞেস করলাম না কি বা কেন এসব বৃত্তান্ত। শুধুমাত্র ওর আজ্ঞা মতো পাজামা গলিয়ে বেরিয়ে পড়লাম। হন্তদন্ত হয়ে আমরা ট্যাক্সিতে উঠতেই রুদ্রপ্রিয় চালককে ওয়েলিংটন রোডের দিকে যাওয়ার আদেশ দিল। আমি এবার তাকে জিজ্ঞেস করলাম, বলো তো ভাইয়া, সারাদিন কি কি করলে? সংক্ষেপে বলি শোনো। প্রথমে উকিলের কাছে গিয়ে জানলাম রথিন চৌধুরী নাকি বেশ অনেক দিন ধরে একটি উইল তৈরি করবার কথা বলে রেখেছিলেন ওনাকে, কিন্তু কোনো এক পারিবারিক কারণে সেটা তৈরিতে বিলম্ব হচ্ছিল। তাই মৃত্যুর পূর্বে কোনো রকম উইল তৈরি না করেই তিনি পরপারে চলে যান। তবে উকিলবাবু এটুকু জানালেন ভদ্রলোক নাকি একটি আশ্রমে নিজের সম্পত্তির অর্ধেক পরিমাণ বিলিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বাকি অর্ধেকের 20% দেবেন তার বোনকে। তবে ওনার ব্যবসাপাতি যেমনভাবে বড় এবং ছোট ছেলে সামলে যাচ্ছিল, তারা সেভাবেই সামলে যাবে। আচ্ছা, বেশ ভালো মানুষ ছিলেন বটে। নিজের সন্তানের চেয়ে আশ্রমে বিলিয়ে দেওয়ার ব্যাপারে বেশি চিন্তাশীল ছিলেন। ওই যে আমি বললাম না তোমায়, খুব একটা ভালো কাজ করতে গিয়েই ওনার মৃত্যু হয়েছে। আচ্ছা, এটা না হয় বুঝলাম, কিন্তু কি সাংঘাতিক ঘটনা ঘটেছে সেটাই তো বললে না। ঘটনাটা হচ্ছে চাকরদের মধ্যে একজন রামু, তার কাছ থেকে কালো কারের অংশ পাওয়া গেছে। তার জিনিসপত্র ঘেঁটে পুলক এবং তার পুলিশেরা উদ্ধার করেছে কিছু তাবিজ এবং মাদুলি, যেটা তাকে খুনি হিসেবে প্রমাণ করার জন্য যথেষ্ট। এবং ওই রামু মূলত বাড়ির রান্নাবান্নার দেখাশোনা করত। সে কখনোই রতিনবাবুর ঘরে যেত না, তাই তার উপরে সন্দেহটা দৃঢ় হয়েছে। আর রান্নাবান্নার সঙ্গে যেহেতু সে যুক্ত ছিল, তাই বিষ প্রয়োগ করে খাবার তৈরি করা তার পক্ষে কঠিন কাজ ছিল না। এই সব কিছু মিলিয়ে ওই রামুকেই পুলিশ অ্যারেস্ট করেছে। আমি মাথা নেড়ে বললাম, ব্যাপারটা কিন্তু ঠিক ঠিক মিলে যাচ্ছে একেবারে। কিন্তু রুদ্রপ্রিয়, তুমি বলেছিলে দুজনের কথা। আমার কথাকে অগ্রাহ্য করে সামনে পাওয়া প্রমাণকেই পুলিশ বেছে নেবে, তাতে সন্দেহ কি? কিন্তু ব্যাপারটা হচ্ছে, পুলিশ এখনো একটা গুরুত্বপূর্ণ জিনিস জানে না, যেটা আমি আজকেই জানতে পেরেছি। তাই নাকি? কি সেই জিনিস? রহস্য না করে আমাকে অন্তত বলো। বলছি, দাঁড়াও। আপাতত নাট্যমঞ্চের দিকে অগ্রসর হওয়া যাক, সেখানে না হয় সবার সঙ্গে তুমিও জেনে যাবে। ড্রাইভারের ভাড়া মিটিয়ে চৌধুরী বাড়িতে হন্তদন্ত হয়ে প্রবেশ করলাম আমি আর রুদ্রপ্রিয়। দেখি রামু তখনও কেঁদে কেটে বারংবার উন্নয় বিনয় করে যাচ্ছে পুলকবাবুর সামনে। আমি এসব করিনি বাবু, আমায় ছেড়ে দিন। আমি জানি না কিচ্ছুটি হয়নি বলছি বাবু। চপ সালা হত ছাড়া, একেবারে 18 ঘা পড়লেই বাপ বাপ বলে স্বীকার করবি সবটা। চল এখন বলে লাঠি দিয়ে রামুর পিঠের উপর কষাঘাত করছেন তিনি। রুদ্রপ্রিয় উত্তেজিত হয়ে বলল, পুলক, থামো, ওকে গ্রেফতার করো না। পুলক বর্মন এবার রুদ্রপ্রিয়র দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এটা তুমি কি বলছো রুদ্রপ্রিয়? অকাট্য প্রমাণ আছে লোকটার বিরুদ্ধে, আর তুমি বলছো এখন এসব মিথ্যে? আগে আমার কথাগুলো শোনো পুলক। আমার কাছে এমন কিছু তথ্য আছে যেগুলি এখন সকলের সামনে আনলে বোধহয় তোমার সিদ্ধান্তের পরিবর্তন করবে। দেখলাম বাড়ির সকলেই উপস্থিত আছেন বসার ঘরে। রুদ্রপ্রিয়র কথা শুনে সকলে একেবারে স্থির হয়ে গেলেন এবং সকলের চোখ এখন রুদ্রপ্রিয়র উপরে নিবদ্ধ। রুদ্র প্রথমেই সকলের উদ্দেশ্যে প্রশ্ন করল, আচ্ছা, যেহেতু সকলেই আজ এখানে উপস্থিত, তাই সবাইকে একটা প্রশ্ন করি। ঠিক কখন আপনাদের সন্দেহটা শিবুর দিক থেকে ঘুরে রামুর উপর নিবদ্ধ হয়? বাড়ির সকলে চুপ করে রইল। রুদ্র আবার বলা শুরু করল, যেহেতু শিবু একজন জেল ফেরত আসামি, সেই জন্য আপনারা সকলে প্রথমে ওকে সন্দেহ করলেন। আচ্ছা রামু, তুমি বলো, তুমি কি মূল তাবিজ এসব কিছু ধারণ করো?
রামু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলল, না বাবু, আমি এসব পুরেও দেখিনি কোনোদিন। আমার মিথ্যে ফাঁসানো হচ্ছে। পুলক এবার বলল, রুদ্রপ্রিয়, তোমার কোথাও ভুল হচ্ছে। এই লোকটা লুকিয়ে রেখেছিল নিজের বাক্সতে সমস্ত কিছু, আর এখন শালা নাটক করছে। রুদ্রপ্রিয় গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা দিওয়ানবাবু, আপনার সঙ্গে আমার কথা হয়নি। আপনার অফিসে এখন খুব চাপ পড়েছে নাকি? ধীমান বাবুর মুখটা আমরা আগে কখনো দেখিনি। যেহেতু বাকি সকলের মুখ আগে থেকেই দেখা, তাই তাকে আলাদা করে শনাক্ত করতে বিশেষ অসুবিধা হলো না। তিনি বললেন, মানে ওই আর কি, হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলা হয়নি। আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, আমায় কোনো সমস্যা নেই। আচ্ছা বেশ, বাবার ব্যবসার দায়িত্ব থেকে আপনি বাদ পড়েছিলেন কেন জানতে পারি? ভদ্রলোকের মুখ চোখে একটা পরিবর্তন ধরা পড়ল। তিনি উত্তেজিত কণ্ঠে বললেন, না না, বাদ পড়বো কেন? আমার ব্যবসার দিকে কোনো ঝোঁক নেই, বরাবর আমি চাকরি বাকরির দিকেই উৎসাহী। আচ্ছা বেশ, বাবার থেকে বই ধার করে পড়ার অভ্যেস আপনার আছে নিশ্চয়ই? হ্যাঁ, সে আছে। কেন বলুন তো? আপনি এমনভাবে প্রশ্ন করছেন যেন আমার জেরা করছেন। কারণ আছে মশাই। আপনার সংগ্রহের খুন সম্বন্ধিত একটি বই ভুল করে অন্যান্য বইয়ের সঙ্গে বাবার তাকে স্থানান্তরিত হয়ে যায়। যে দেখুন তো, বইটা চিনতে পারছেন কিনা? বলে রুদ্রপ্রিয় বইটা তুলে ধরল সকলের সামনে। ধীমানবাবু অবাক হয়ে গেলেন যেন বইটা দেখে। সঙ্গে সঙ্গে স্ত্রী কমলার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি। এবার রুদ্রপ্রিয় বলতে শুরু করল, এই যে অনেকাংশে পুড়ে যাওয়া বইটি আমার মনে প্রথম থেকেই সন্দেহ সৃষ্টি করে। রতিনবাবুর বইয়ের সংগ্রহে এই বইটি সবচেয়ে আলাদা ছিল। তার দুটো কারণ: এক, এই বইটির অনেকাংশ পোড়া ছিল, এবং দুই, বইটির বিষয়বস্তু। খুনের পদ্ধতি নিয়ে এই বইতে বিস্তর আলোচনা রয়েছে। মোটামুটি দুই পাশের মলাট বাদে ভেতরের অনেক পৃষ্ঠা অক্ষত আছে বইটির। সেখান থেকেই আমার ধারণা হলো এই বইয়ের সাহায্যে বিষক্রিয়ার মাধ্যমে খুন করা হয়েছে। মোটামুটি এটা আমার একটা প্রাথমিক আন্দাজ বলতে পারে। ধীমানবাবু হেসে উঠে বললেন, বাহ বাহ বাহ, আপনার সমস্ত কাজকর্ম কি আন্দাজের উপর ভিত্তি করে হয় নাকি? সেটা তো সময় বলবে। আপাতত বলুন, মেটাল বক্সের চাকরিটা ঠিক কি কারণে খুইয়েছেন আপনি? ধীমানবাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি এবার আমতা আমতা করে বললেন, এসব কি উল্টো পাল্টা বলছেন আপনি? আমার আমার চাকরি দিব্যি আছে। একদম মিথ্যে কথা বলবেন না আপনি। আপনি রোজ বাইরে বাইরে ঘুরে বেড়ান এই অফিসের সময়। আপনার অফিসে আজকেই আমি খোঁজ নিয়ে দেখেছি আপনাকে গত মাসেই সেখান থেকে চুরির দায়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। এই জন্যই আপনি আপনার বিবিধ ধার পাওনা মেটানোর উদ্দেশ্যে বাবার কাছে টাকা চান, কিন্তু তিনি অস্বীকার করেন আপনাকে সাহায্য করতে। আপনি বরাবর অসৎ সঙ্গে মিশে নিজের ক্ষতি করেছেন বলেই আপনার হাত থেকে ব্যবসার দায়ভার আপনার বাবা সরিয়ে নেন। কি তাই তো? ধীমানবাবু চুপ করে রইলেন। তার স্ত্রী কমলা দেবীর মুখেও কোনো শব্দ নেই। রুদ্রপ্রিয় বলল, আপনি জানতে পেরেছিলেন যে আপনার বাবা শ্রী রথিন চৌধুরী একটি আশ্রমকে নিজের যাবতীয় সম্পত্তির অর্ধেক অংশ দান করে দেবেন বলে স্থির করেছেন, এবং আপনার পিসিকে দেবেন বাকি অর্ধেকের 20%। আপনার হাতে ব্যবসার ক্ষমতাও নেই, তাই আপনাকে এখন নিজের সমস্ত দেনা শোধ করতে গেলে বাবাকে এই উইল করা থেকে আটকাতে হবে। আপনি করলেনও তাই। বাবাকে দীর্ঘদিন বিভিন্নভাবে ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু যখন বুঝলেন যে আর বাবাকে কোনোভাবে থামিয়ে রাখা সম্ভব নয়, তখন বাবাকে সরিয়ে দেওয়ার জন্য ফোন দিয়ে আটলেন। মিথ্যে কথা, সবটা মিথ্যে গপ্প। আপনি বসে গল্প লিখুন কি? আমি যদি ওই বইয়ের পাতা মিলিয়ে খুন করেও থাকি, তাহলে সেটা আমি বাবার বইয়ের তাকে রেখে দিয়ে আসবো? আপনি এতটা বোকা আমি সেটা তো ভাবিনি। রুদ্রপ্রিয় হাসল, তারপর বলল, ঠিকই বলেছেন আপনি। আপনি তো চাননি ব্যাপারটাকে সকলের সামনে আনতে, বিশেষ করে বিষক্রিয়ার ব্যাপারটা। তাই তো আপনারা বইটি পুড়িয়ে দিতে উদ্যত হয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে সেই বইটি উঠে আসে পুনরায় বইয়ের তাকে। কিভাবে বলুন তো? দেখুন, যে এই কাজটি করেছে সে কিন্তু বেশ নিপুণ হস্তে বইটা গিয়ে আমারই উপকার করবার জন্য রেখে দিয়ে এসেছে।
ওই বইতে আপনার মেটাল বক্সের একটা রসিদও পেয়েছি আমি, সেটাও অক্ষত রয়েছে মশাই। ধীমানবাবু উচ্চস্বরে চিৎকার করে উঠলেন, এটা কি ভূতের গল্প পেয়েছেন মশাই? কিভাবে আতপোড়া বই আবার তাকে উঠে আসতে পারে বলতে পারেন? তার উত্তর দেবে তো অন্য কেউ। কি শিবু, আপনি এবার আত্মপ্রকাশ করবেন নাকি আমি সবটা বলবো? আমি চমকে উঠলাম। এর মধ্যে শিবু কোত্থেকে এলো আবার? এতগুলো চরিত্রের ভারে সত্যিই ব্যাপারখানা কেমন যেন গুলিয়ে গুলিয়ে যাচ্ছে। শিবু বেরিয়ে এসে বললেন, আগে আমি বলছি বাবু, আমি দাদা বাবু চলে যাওয়ার আগের রাতে বাইরে যখন নাই ছিলাম রাত্রিবেলা, ঠিক তখনই দেখতে পাই মেজ বৌদি কি যেন পোড়াচ্ছে। জিনিসটা পুড়িয়েই তিনি পালিয়ে গেলেন বাড়ির ভিতর। আমি পুকুর থেকে নেয়ে উঠে আর ঝুঁকি নিলাম না, সঙ্গে সঙ্গে সেদিকে দৌড় দিলাম। তারপর দেখলাম একটা বই জ্বলছে। সেটা দেখা মাত্রই আমি ওটা নিয়ে একেবারে জলে ডুব দিই, আর তারপর ঘরে না গিয়ে সারা রাত ওই বইটা শুকানোর জন্য ছাদে দিয়ে আসি। একেবারে ভোরবেলা আমি ছাদে উঠে যখন বইটা নিয়ে আসি, তখন দেখি মেজ বৌদি ছুটে ছুটে বেরোচ্ছে দাদাবাবুর ঘর থেকে। দাদাবাবুর পেটে ছুরি বিঁধে আছে বিভৎসভাবে। আমি বুঝলাম এরা বড় বউ মিলে নির্ঘাত একটা ফোন দিয়ে এঁটেছেন। তাই জলদি জলদি এই বইটা গিয়ে রেখে আসি দাদাবাবুর তাকে। আমি জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না, জেলের আসামিকে কেই বা বিশ্বাস করবে কখনো, কিন্তু নিজের পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ হাতের সামনে পেয়ে আর ছাড়িনি আমি। বুঝতে পারি নিশ্চয়ই ওই বই পুড়িয়ে দেওয়ার খুব জরুরি ছিল ওনাদের। তাই এইটা দিয়ে যদি পুলিশ আসল অপরাধী নাগাল পায়, ব্যাস তাহলেই আর কাজ শেষ। তারপর চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ি, আর ছোট দাদাবাবুর ডাকে সকলের সাথে গিয়ে পৌঁছাই সেখানে। ভাবটা এমন করি যেন আমি এই প্রথমবার দেখছি দাদাবাবুকে রক্তের বিছানায়। রুদ্রপ্রিয় এবার কমলা দেবীর উদ্দেশ্যে বলল, ছুরি চালানোর খুব একটা দরকার ছিল কি? কমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন, আমি বিষ দিতেই বাবা আমার দিকে হাঁ করে চেয়েছিলেন। আমি তখন বাধ্য হই। আর বলতে পারলেন না তিনি, কেঁদে দিলেন সকলের সামনে। ধীমানবাবু স্বীকার করলেন ওই স্থানে কালো কার ফেলে আসার সিদ্ধান্ত উনারই ছিল। এর মাধ্যমে পুলিশকে উনি ব্যতিব্যস্ত করে দেওয়ার একটা ছক কষেছিলেন। কিন্তু তারা বুঝতে পারেননি তাদের আড়ালে লুকিয়ে লুকিয়ে সবটা দেখে ফেলেছিল শিবু। ফলে এই যাবতীয় নাটকের মোড় ঘুরিয়ে দেয় সে। উনার মূলত উদ্দেশ্য ছিল বিষক্রিয়ার মাধ্যমে বাবাকে পরলোক গমন করানো, কিন্তু তার স্ত্রী উৎকণ্ঠিত হয়ে নিজের শাড়ির আঁচলে ছুরি ধরে চালিয়ে দেন রথীন চৌধুরীর শরীরে। তারপর ব্যাপারটার বিভৎসতায় ভয় পেয়ে সেই স্থান পরিত্যাগ করেন। রুদ্রপ্রিয় পুলকবাবুকে বলল, তাহলে এখানেই আপাতত আমার কাজ শেষ পুলক, এবার আমি বিদায় নিলাম। আর সুবিনয়বাবু, আপনাদের পিতার খুনি যুগলকে আপনারা পেয়ে গেছেন। সুবিনয়বাবু এবার এগিয়ে এসে কৃতজ্ঞতায় গদগদ হয়ে বললেন, আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ রুদ্রপ্রিয় বাবু। আমি কখনোই ভাবতে পারিনি আমার ভাই এমন একটা কাজ করতে পারে। ধন্যবাদটা আমাকে না দিয়ে শিবুকে দিন। আজ ও না থাকলে আপনার পিতার খুনি অধরাই থেকে যেত। এখনো চোখটা ছলছল করছে শিবুর। হয়তো তার দাদাবাবুর খুনিকে সামনে এনে দেওয়ার আনন্দেই তার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়েছে। শেষ হলো আমাদের আজকের কাহিনী অভিক সাহার কলমে অপরাধের দাগ। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে, এবং গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আপনাদের একটি একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামী আরেকটি গল্পে।